সংস্থা আয়োজিত থিয়েটারের বাড়ি এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুহুরী নাট্য সংস্থার সকল শুভাকাঙ্ক্ষী সদস্যা এবং থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানের সমস্ত শ্রোতাবৃন্দদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে আমরা এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা সম্মানিত অতিথি হিসাবে যাকে পেয়েছি উনি হচ্ছেন ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রঞ্জিত পুরকায়স্থ মহোদয়। আপনাকে প্রণাম, আপনি আমাদের এই অনুষ্ঠানে হাজির হয়েছেন। আমি বিশেষ করে মুহুরী নাট্য সংস্থার সমস্ত কর্মকর্তা, নাট্যশিল্পী সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংস্থা লোকনাট্যমের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ সুদূর চরকবাই থেকে আমাদের রাজ্যের একদম একটা শেষ প্রান্ত, আর এটা ধর্মনগর আরেকটা শেষ প্রান্ত, এত দূর থেকে আপনারা এসেছেন আমার সঙ্গে কথা বলতে, এটা আমার একটা সৌভাগ্য। আপনাদের অভিনন্দন। আমাদেরও সৌভাগ্য, আমরা একজন বিশিষ্ট নাট্য ব্যক্তির কাছে আসতে পেরেছি। আমরা প্রথমে জানবো আপনার ব্যক্তি জীবন সম্পর্কে। ধন্যবাদ। ব্যক্তি জীবন বলতে আমরা আমার পুরো জীবনটাই একটা নাট্য জীবন বলতে পারেন। কারণ যখন আমি ক্লাস 3-তে পড়ি তখনই প্রথম আমার এক দাদা আমাকে ধরে নাটকে নিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই, তখন আমার বয়স কত, 8 বছর 9 বছর, তারপর থেকেই বলতে পারেন একটা থিয়েটারের ভূত মাথায় কাজ করছিল কন্টিনিউয়াসলি। তারই ধারাবাহিক ফসল ধীরে 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 পড়াশোনা চলছে, নাটক চলছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, এটা বলা দরকার, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমরা একটা সংস্থা তৈরি করেছিলাম কিশলয়, এবং ক্লাস 9-এ পড়া অবস্থায় আমি ডিরেকশন করতাম বন্ধু বান্ধবদের। এটা খুব ছোট ভিত্তিক ছিল? না না না, এটা বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ছিল। সংস্থাটার নাম জানি বললেন? কিশলয় নাট্য সংস্থা। কিশলয় নাট্য সংস্থা কিন্তু একসময় ধর্মনগরের ইতিহাস ঘাটলে আপনি পাবেন। এটা বেশ অনেক দূর চলেছিল। এটা আমরা যখন ক্লাস প্রায় কলেজ অব্দি এটাকে চালিয়ে নিয়ে গেছিলাম। তারপরে বন্ধুরাও অনেকে অনেক দিকে পড়াশোনায় ছড়িয়ে যায়, কিশলয় কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় আমি এখান থেকে আমাদের ধর্মনগরের আরো বিভিন্ন নাট্য সংস্থার সব বন্ধুরা মিলে ঠিক করলাম যে ধর্মনগর তো একটি প্রান্তিক শহর, এখানে যদি বেশি নাট্য দল থাকে তাহলে হয়তো কারোর কাজটাই প্রপারলি হবে না। তখন একটা ধারণা আসলো যে ধর্মনগর তৎকালীন সময় যারা বিভিন্ন সংস্থা চালাতেন, যেমন আমি কিশলয় থেকে, অনেকে স্ম্যাক্স থেকে, অনেকে এই কি বলে এটাকে ক্লাসিক থেকে, এরকম বিভিন্ন সংগঠন থেকে কিছু কিছু বাছাই করে নিয়ে একটা দল তৈরি করলাম আমরা। সেটা 1995 সাল হবে, 1995 সাল। তখন আমাদের বয়স কত, 21-22। সেই সময় আমরা করলাম ধর্মনগরে পঞ্চম বৈদিক। চললো পঞ্চম বৈদিকের ব্যানারে নাটকের কাজকর্ম। আমরা অনেক দূর কাজ করতে পেরেছি এই সময়টাতে, সারা রাজ্যে, সারা দেশের বিভিন্ন অঞ্চলে এবং জাতীয় স্তরেও আমরা পঞ্চম বৈদিকের হয়ে অনেক নাটক করেছি। ত্রিপুরাতে তখন প্রতিযোগিতাটা ছিল, নাটকের প্রতিযোগিতাটা খুব বেশি হতো। এখন যেভাবে বিভিন্ন সরকারি আনুকূল্যে ফেস্টিভ্যাল হয়, থিয়েটার ফেস্টিভ্যাল হয়, অনেকেই বলে যে না আমি প্রতিযোগিতায় অংশ নেই না। তখন একমাত্র পথ ছিল এটাই। তো অনেক প্রতিযোগিতায় আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা করেছি, বাইরেও গেছি। আমরা প্রায় 10 বছর পঞ্চম বৈদিকের ব্যানারে নাটক প্রতিযোগিতা করেছি। উত্তর পূর্বাঞ্চল নাটক প্রতিযোগিতা ধর্মনগর হয়েছে একবার 10 বছরেই আমরা কন্টিনিউ করেছিলাম। আপনাদের কোনো সফলতা? আমাদের সফলতা বলছি, আমরা ওই সময়টাতে পঞ্চম বৈদিকের কথা বলছি, আমি পরে আসছি আমার ব্যক্তিগত সংস্থার কথায়। পঞ্চম বৈদিকের ব্যানারে আমরা ত্রিপুরা রাজ্যের যুব উৎসবে দুইবার প্রথম স্থান লাভ করি এবং জাতীয় স্তরে অংশগ্রহণ করি। তাছাড়া এই অঞ্চলে যতগুলো প্রতিযোগিতা হতো, শিলচর রূপমের প্রতিযোগিতা প্রথম, খোয়াইতে শেখর স্মৃতি নাট্য প্রতিযোগিতা প্রথম, আপনাদের বিলোনিয়া থেকে আমরা যুব উৎসবে প্রথম হয়েছিলাম। তারপরে ওই শেখর স্মৃতির কথা বললাম, করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি, এই সমস্ত বিভিন্ন অঞ্চলে প্রতিযোগিতা হতো। প্রচুর 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 প্রায় পুরস্কার আছে ওই সময়টাতে।
একটা সময় মনে হলো যে আসলে নাটক তো করছি, নাট্য প্রতিযোগিতা করছি, শিশু নাটক প্রতিযোগিতা করছি, কিন্তু আমি নাটকটাকে যে দৃষ্টিতে দেখবার চেষ্টা করছি বা যে কাজটা করতে চেষ্টা করছি, সেটা আসলে আমি আমাদের সম বয়সী বন্ধুদের সঙ্গে পারছি না, করতে পারছি না। কারণ কিছু বয়সের ব্যাপার থাকে, আর তাছাড়া সবার দৃষ্টিভঙ্গি তো একরকম হয় না, আপনারও ব্যাপার থাকে। হ্যাঁ, আমার নাটকের চিন্তায় একটা মোড় ঘুরে গেছিল, এটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট। আমি 2000 সম্ভবত 97-এ ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরে যোগ দিলাম। ওই সময় থেকেই বিদ্যালয় স্তরে যে সমস্ত শিশু নাটক প্রতিযোগিতা হতো, সেগুলো তখন বাধ্যতামূলকভাবেই আমাকে স্ক্রিপ্ট লিখতে হতো, ডিরেকশন করতে হতো। এখান থেকেই মূলত ডিরেকশনের কাজটা আমার শুরু প্রাতিষ্ঠানিকভাবে। আর কিশোরে যে কাজটা করেছিলাম, নির্দেশনার কাজটা, সেটা অনেকে মিলে করতাম। আর এককভাবে নির্দেশনার কাজটা শুরু অ্যাকচুয়ালি শিক্ষা দপ্তরে শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই, 97 সাল থেকে। তখন বিদ্যালয়ের প্রয়োজনে করাতো। ওই সময়ে ত্রিপুরাতে বিদ্যালয় শিক্ষা দপ্তর থিয়েটার ইন স্কুল এডুকেশন বলে একটা প্রোগ্রাম চালু করেছিলেন। তখনই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন মনির সরকার। তিনি কি করলেন, সারা রাজ্যের শিক্ষকদের মধ্য থেকে যারা নাট্যকর্মী, নাটক সম্পর্কে যাদের উৎসাহ আছে, এদেরকে আগরতলায় জড়ো করলেন। এবং ওই সময়ে আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় প্রবীর গুহ মহোদয়, উনি আসলেন। এসে শিক্ষকদের আগরতলায় সেন্ট্রালি একটা ওয়ার্কশপ করলেন শিক্ষকদের নিয়ে। সালটা কত ছিল? এটা আমার সঠিকভাবে মনে পড়ছে না, তবে সেটা 2001-2 এমনই হবে। আমার নাট্য জীবনের পুরো মোড় ঘুরে গেল এই প্রবীর গুহ স্যারের সঙ্গে 15 দিন থাকতে থাকতে। ওয়ার্কশপ ছিল না? ওয়ার্কশপ ছিল, এবং সেটা বাকি শিক্ষক শিক্ষিকারা কি পেয়েছেন আমি জানি না এই ওয়ার্কশপ থেকে। কারণ ওই সময় আমরা যারা গেছিলাম, এরা প্রায় কেউই নেই এখন নাটকের সঙ্গে। আমি দেখি খুব 2-1 হয়তো আছেন, কিন্তু আমার নাটকের চিন্তা ভাবনার ক্ষেত্রে একটা পুরো মোড় ঘুরে গেল ওই প্রবীর গুহ স্যারের কথাবার্তা, তার কাজকর্ম দেখে। পরবর্তী সময় স্যারের সঙ্গে আমার বিভিন্ন সময় যোগাযোগ হয়েছে, কথাবার্তা হয়েছে। ধর্মনগরও তিনি এসছেন, থেকেছেন। আমার যে নাট্য সংকলন আছে, সেই নাট্য সংকলনের মুখমণ্ডলটা প্রবীর গুহ স্যারের লেখা। তারপরে সম্পর্কটা অনেক গড়িয়েছে। তখন থেকে আমি ভাবলাম যে আমিও এরকম এক্সপেরিমেন্টাল থিয়েটার নিয়ে কিছু কাজ করতে চাই। কিন্তু সেই এক্সপেরিমেন্টটা পঞ্চম বৈদিক তখন ধর্মনগরের প্রতিষ্ঠিত। পঞ্চম বৈদিকের আমার যারা বন্ধুরা আছে, তারা এই এক্সপেরিমেন্টাল ফর্মটাকে ঠিক অ্যাডাপ্ট করতে পারছিল না। তখনই মূলত কিছু ছাত্রছাত্রীদের নিয়ে আমি শুরু করলাম লোকনাট্য। অনেক বছর চেষ্টা করেছি, হয়ে উঠছিল না। লোকনাট্যম শুরু করলাম 2015, খুব বেশি দিন হয়নি, মাত্র 10 বছরে পা দিল লোকনাট্যম। এই 10 বছরে অনেকটা তৃপ্তিতে আছি। তৃপ্তিতে বলতে সৃষ্টির যে তৃপ্তি, সেই সৃষ্টি সুখের উল্লাসে মেতে আছি ছাত্রছাত্রীদের নিয়ে। লোকনাট্যম মূলত একটা নাট্য শিক্ষা কেন্দ্র। প্রায় আমরা 2015 থেকে 2018 অবধি 3 বছর নিয়মিত ক্লাস হয়েছে। প্রতি রবিবার বিকেল 4টায় এটা ক্লাস হতো। পরবর্তী সময় আমিও ধর্মনগর থেকে বদলি হয়ে অন্যত্র চলে যাই। সংস্থার এই নাটকের ক্লাসটাও বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন কারণে। যাই হোক, সেটা অন্য বিষয়। তারপর থেকে ওই শিক্ষার জায়গাটা বন্ধ হয়ে গেছে, নাট্য শিক্ষার জায়গাটা। স্কুলটা আছে? এটা প্রতি শনিবারে বা রবিবারে যে ক্লাসটা হতো, ওই ক্লাসটা এখন আর হয় না। শুধু আপনাদের শুধু এখন প্রোডাকশন, নাটক হয়। ওই নাট্য শিক্ষা যেটা আমাদের মূল লক্ষ্য ছিল, যে আমরা একটা শিক্ষিত নাট্য প্রজন্ম গড়ে তুলব। আমরা আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলাম কথাগুলো, যে একটা শিক্ষিত নাট্য প্রজন্ম গড়ে তুলব, নাট্য শিক্ষা। আমরা আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নাটক প্রযোজনার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমাদের যুবকদের
নাট্যমুখী করা আমাদের লক্ষ্য। একদম একদম একদম। এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের থিয়েটার বাড়ি এই অনুষ্ঠানটি আমরা চালু করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব। আপনার কাছে জানবো, শিক্ষক রঞ্জিত পুরকাইস্ত এবং নাট্য ব্যক্তিত্ব তথা নাট্য নির্দেশক রঞ্জিত পুরকাইস্ত একজন আরেকজনের পরিপূরক কিনা? হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার সহকর্মী যারা আছেন তারাও বলেন কি করে করেন। আসলে করেন, অনেকেই করেন। ভারতবর্ষে যদি আপনি দেখেন সব মহান মহান নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা একই সঙ্গে থিয়েটারটাও করছেন, পাশাপাশি বিভিন্ন কলেজে স্কুলে অধ্যাপনা। এটা পরিপূরক, কারণ পড়াশোনা ছাড়া তো থিয়েটার কেন কোনো শিল্পী হবে না, পড়াশোনার প্রয়োজন আছে। আর আমার ক্ষেত্রে এটা খুব সুবিধা হয়। একদিকে আমি বাংলার বিষয় শিক্ষক, বাংলা বিষয় নিয়ে পড়াই, আর থিয়েটারটাও একটা বড় সাহিত্যের একটা বড় জায়গা, যার কারণে দুইটাকে আমি খুব তাড়াতাড়ি এক জায়গায় নিয়ে আসতে পারি। আমার যে কয়টা নাটক লেখা হয়ে গেছে ইদানিং, বা যেগুলো বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় প্রদর্শিত হয়েছে, বা বিদ্যালয় স্তরে পরপর আমরা 3 বার কলা উৎসব প্রতিযোগিতায় আমার লেখা নাটক রাজ্যে প্রথম হয়েছে, এবং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছে 2 বার দিল্লিতে, 1 বার ভোপালে। এই যে অ্যাচিভমেন্ট গুলো বা এই যে স্ক্রিপ্ট গুলো তৈরি হচ্ছে, এগুলি আসলে পড়াশোনার ফসল। তাহলে জানবো আপনার লেখা কিছু নাটকের নাম। হ্যাঁ, এটা আমার খুব শখের জায়গা, স্বপ্নের জায়গা। ভালো হয়তো করতে পারি না, ভালো লিখতে পারি না, তবে অনর্গল কাজ চালিয়ে যাই। এগুলো দর্শক বলবে আপনার ভালো লিখতে পারেন না কেন, না হয়নি। আমার বিখ্যাত বলতে আমার যেগুলি প্রধান নাটক সেগুলির কথা বলছি। শিকড়, হরগৌরীর সংসার, মিনা আমিনা, পাহাড়ের কান্না, যেগুলো কথা বলছি এগুলি কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, বিভিন্ন পুরস্কার পেয়েছে ছেলেমেয়েরা। এগুলো শুনেছি আপনার লেখা হরগৌরীর সংসার ত্রিপুরার বিভিন্ন মঞ্চে মঞ্চায়িত হয়েছে। এই নিয়ে আপনার কিছু কথা। হরগৌরীর সংসার এটাও আমার একটা স্বপ্নের নাটক বলতে পারো। মূলত 2016 সালে এটা লেখা। এটা একটা গবেষণাধর্মী নাটক। চরক শিল্পীরা ইতিহাস ঘাটলে, পুরাণ ঘাটলে দেখবেন যেটা সারা পৃথিবীর মানুষের বছরের শুরুতে এরা বুড়া শিবের কাছে প্রার্থনা করে যে পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট সব দূর করে দাও, সব দুঃখ কষ্ট আমাকে দিয়ে দাও বলে তারা শরীরে বর্ষি গাঁথে, পিঠে বর্ষি গাঁথে, মুখে বর্ষি গাঁথে। এই কষ্টটা তারা নেয়, সারা পৃথিবীর মানুষের সব কষ্ট নিজের দেহে নিয়ে নেয়, সব কষ্ট আমাকে দিয়ে দাও, মানুষকে ভালো রাখো। কি অসাধারণ একটা ভাবনা! এটা সম্ভবত আমাদের ভারতবর্ষেই বোধহয় সম্ভব, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিতে সব ভাবনা, সেই ভাবনায় ভাবিত হয়ে এখন পর্যন্ত এরা করে যাচ্ছে চরক। আর পৃথিবীর মানুষ তাদেরকে নিয়ে কি ভাবছে, এদের সামাজিক অবস্থাটা দেখবেন। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে এরা থাকছে, শিক্ষা নেই, নেশায় ডুবে যাচ্ছে পরিবারগুলো, কিন্তু ওই বছরের পর বছর চড়ক করছে মানুষের ভালো হোক, মানুষের ভালো হোক। এই ভাবনা যখন আমি ওদের কাছ থেকে শুনেই আমার এটা নিয়ে শুরু। এবং ওই সময়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন একজন চড়কের উস্তাদ সুনীল শব্দকর। আজকে সুনীলদা আমাদের মধ্যে নেই, আমরা গত কিছুদিন আগে সুনীলদার শোকসভা করেছি। সুনীল শব্দকর এই চড়কের অনেক বিষয় যেগুলো আমার জানা ছিল না বলেছেন। চড়কে যে এরা গানগুলো গায়, এই গানগুলোর মধ্যেই সব কথা আছে। দারুণ ইন্টারেস্টিং বিষয়, গবেষণার বিষয়। লোকনাট্য নিয়ে কাজ করতে গেলে, যেটা আমার খুব প্রিয় সাবজেক্ট, লোকনাট্য যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। আর একটা কথা বলবো, আপনাদের এই লোকনাট্য থেকেই লোকনাট্যম সৃষ্টি। তাহলে আপনার এই হরগৌরীর সংসার বড়ই প্রাসঙ্গিক আপনার নাট্য সংস্থার জন্য। হ্যাঁ, আমি চেষ্টা করি আমার যতগুলো নাটক আমার লেখা হয়েছে বা আমার দ্বারা মঞ্চায়িত হয়েছে, ছোটরাই করুক আর বড়রাই করুক,
সবগুলো নাটক কিন্তু লোক আঙ্গিকে করা, চেষ্টা করি। কখনো কখনো লোক বিষয়, কখনো কখনো আঙ্গিকটাও লোক থাকে। আমরা যেহেতু নাটকে আছি, আমরা দেখেছি যে লোকনাটকটাই মানুষের হৃদয়ে পৌঁছায়। একদম। আপনি এই ধারাটা অব্যাহত রাখেন। আজকে ভারতবর্ষের কৃষ্টির কথা বলতে গেলে, ভারতবর্ষের সংস্কৃতির কথা বলতে গেলে, ভারতবর্ষের অতীত ঐতিহ্যকে বাদ দিয়ে আপনি পারবেন না তো। আজকে আমরা ব্রেক করব, ইপসেন করব, সব করব, কিন্তু সেটা হতে হবে আমার ভারতীয় সংস্কৃতির মোড়কে। এই বিষয়ে যদি আমি কথা বলি, আমাদের যুব সমাজকে আমাদের মূল, অর্থাৎ তারা কিন্তু আমাদের মূল সংস্কৃতির দিকে নেই, ওরা আছে মোবাইলের জগতে। মোবাইলটা ভালো নয় এটা আমি বলছি না, কিন্তু একটু আধুনিকতার ছোঁয়ায় ওরা উল্টো পথে বইছে। নাটক এই ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে? আমরা যারা নাটক করি, নাটকের সঙ্গে যারা সম্পৃক্ত, সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। আসলে কথাটা কিরকম হবে আমি জানি না, আমি যেটা বিশ্বাস করি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে, আর পাশের বাড়ির ছেলেটাকে ডেকে আনবো, আয় নাটক করবি, এইভাবে নাটক বাঁচবে না। পাশাপাশি এই যুব সমাজটাও টিকবে না। যুব সমাজকে যদি সঠিক দিশা দিতে পারে, নাটক দিতে পারে, এবং সেটা আপনার ঘর থেকে শুরু হোক। আপনার স্ত্রী ঘরে থাকবে, আপনি পাশের বাড়ির বৌদিকে বলবেন, বৌদি আমার দলে একটা নাটকে রোল করে যান। পাশের বাড়ির মেয়েটাকে বলবেন রোল করে যান। হ্যাঁ, নিশ্চয়ই করবে, পাশের বাড়ির বৌদিও করবে, মেয়েটাও করবে, ভাতিজিও করবে, বোনটিও করবে, সবাই করবে। কিন্তু আপনার বাড়িতে নয় কেন? আপনি কিসের চর্চা করছেন? নিজের ঘরকে আপনি ভাবছেন এরা ঘরে থাকুক, আপনি বাইরের মঞ্চে দাঁড়িয়ে নারী স্বাধীনতার কথা বলছেন, নারী প্রগতির কথা বলছেন, আর নিজের ঘরের বউটাকে আজকে অব্দি একদিন নাটকে আনলেন না। এইভাবে এটা ভণ্ডামি। আমি চেষ্টা করেছি, আমার স্ত্রী আমার সঙ্গে নাটক করেন, আমার মেয়েরা আমার সঙ্গে নাটক করেন। আমার সামনের প্রশ্নটাই এই বিষয়ে ছিল। উনাদের সম্পর্কে যদি কিছু বলেন। হ্যাঁ, আমার স্ত্রী আমার সঙ্গে পরিচয়ের আগে থেকেই নাটক করতো, এবং সৌভাগ্যক্রমে আমার সঙ্গে বিয়ে হয়ে যায়, এখনো নাটক করছে। আমার মেয়েরা খুব ছোটবেলা থেকেই নাটক করে। আপনারা হয়তো জেনেছেন, গত বছর বিদ্যালয় স্তরে কলা উৎসব হয়, সেখানে আমার বড় মেয়ে রুদ্রাণী, সে নাটকে, একক নাটকে সারা রাজ্যে প্রথম হয়, এবং পরবর্তী সময় দিল্লিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় যায়। এটা হচ্ছে একটা ঘটনা, এটা দ্বারা এটা মিন করে না সে সাংঘাতিক ভালো কিছু করে। আমি চেষ্টা করছি। আমরা একটু আগে শুনেছি চ্যারিটি বিগিনস এট হোম। আপনি আপনার নিজে থেকে শুরু করেছেন। আমাদেরকে সবাই নিজেদের ঘর থেকে শুরু করতে হবে। এখন আপনার নির্দেশনা অনেকগুলো নাটক আপনি করেছেন, এর মধ্যে সবচেয়ে ভালো লাগা একটা নাটকের নাম যদি আমি আপনার কাছ থেকে জানি। নির্দেশনার নাটক বলতে অনেকগুলোই আছে। আমি আগেও বলেছি, এগুলি বাচ্চাদের লেভেলে হয়েছে, বড়দের লেভেলে হয়েছে, পুরস্কার পেয়েছে। তার মধ্যে যেমন পটকথা, শিকড়, হরগৌরীর সংসার, রংমহাল, এগুলি উল্লেখযোগ্য নাটক। আর যদি আমি পুরা ত্রিপুরার বা ত্রিপুরার বাইরে যদি কোনো নাটকের কথা যদি আপনাকে বলি, আপনার ভালো লেগেছে এমন কিছু নাটকের নাম যদি জানতে চাই। ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে আপনার দেখা বলতে ত্রিপুরার প্রায় প্রতিটি মহকুমাতেই সম্ভবত আমি গেছি। নাটক যারা করেন তাদের সঙ্গে আমার ব্যক্তিগত খুব সুসম্পর্ক রয়েছে। সেটা বিলোনিয়া বলুন, উদয়পুর বলুন, আগরতলা, সুনামুড়া, খোয়াই, কৈলাসহর, ধর্মনগর তো আছি। প্রায় প্রত্যেকের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, এবং প্রত্যেকের নাটকই আমি চেষ্টা করি দেখার। গতকালকে আমি দেখেছি পার্থ মজুমদারের নাটক একালের বুদ্ধ। আমি দেখেছি সঞ্জয় করে প্রায় সবগুলো প্রোডাকশন আমি দেখেছি। আমি আপনাদের বিলোনিয়ার পিনাকের নাটক দেখেছি,
উদয়পুরে অভিজিৎ দাসের নাটক দেখেছি, সোনামুড়ার নাটক দেখেছি, অনেক দেখি এবং ইয়ে করি। ত্রিপুরার নাটক এগোচ্ছে। ত্রিপুরার নাটক ত্রিপুরার নাটক না, এটা আমাদের এই অঞ্চলেরই নাটকটা একটা সময় একটা জায়গায় কলকাতা কেন্দ্রিক, পশ্চিমবঙ্গ কেন্দ্রিক হয়ে গেছিল। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে চাইছি এবং অনেকাংশে সফল হয়ে গেছি বলছি না, হচ্ছি। ত্রিপুরার নাটকের একটা আলাদা পরিচিতি থাকবে। যখনই হরগৌরীর সংসার দেখবেন আপনি বুঝবেন এটা ত্রিপুরার নাটক। যখন আপনি রাইমা সাইমা দেখবেন সঞ্জয় করের, আমাদের শ্রদ্ধেয় সঞ্জয়দার, বুঝবেন এটা ত্রিপুরার নাটক। প্রত্যেকটা নিজস্ব পরিচিতির দরকার। আমরা যেমন আসামের নাটকগুলো দেখলেই বুঝি এটা আসামের নাটক। আমরা যেমন শ্রদ্ধেয় রতন তিয়াম স্যারের নাটক দেখলেই বুঝি এটা মণিপুরের নাটক। কানাইলাল স্যারের নাটক দেখলেই বুঝি এটা কানাইলাল স্যারের মণিপুরের নাটক। এরকম ত্রিপুরার নাটকেরও একটা নিজস্ব আইডেন্টিটি দরকার। তো সেই আইডেন্টিটি আসবে থেকে ত্রিপুরার যে লোকগাথাগুলো আছে, ত্রিপুরার যে লোক বিষয়গুলো আছে, এগুলিকে মঞ্চে প্রেজেন্ট করা, এগুলিকে ত্রিপুরার আঙ্গিকে যদি আমি তৈরি করতে না পারি, তাহলে তো আমরা হারিয়ে যাব। এছাড়া এগুলোকে নতুন প্রজন্মের কাছে একদম পৌঁছে দেওয়াটাই আমাদের কাজ। ওইখান থেকে আমি যেটা শুরু করেছিলাম, যেখান থেকে যে আমরা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক মানে কলকাতা কেন্দ্রিক হয়ে গেছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি, চেষ্টা চলছে। প্রচুর ভালো ভালো নাটক হয়েছে, পার্টিকুলার একটা দুইটা নাটকের নাম বলে তো লাভ নেই, অনেকগুলো নাটক ভালো কাজ করছে। সবাই যাদেরকে কথা বললাম, সবাই যার যার মতো করে চেষ্টা করছেন, ভালো কাজ হচ্ছে। কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে যাব, জানি না এখানে এটা আলোচনা করা ঠিক আছে কিনা, আমি একটু বলি। আমরা যখন নাটকটা প্রথম দিক শুরু করেছি, আমরা বলতে সারা ত্রিপুরার সবাই, নাটকটা যখন প্রথমটা শুরু করেছি ছোটবেলায়, তখন কিন্তু নাটক আমাকে পয়সা দেবে। আপনি প্রশ্নটা করছেন না, তার জন্য আমি ঢুকে যাচ্ছি বিষয়টা। নাটকের বাণিজ্যিক দিকটা কি, নাটকে ছেলেমেয়েরা কেন আসবে, এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার। আমাদের যুব সম্প্রদায়ের কাছে মেসেজটা নিয়ে যাওয়া দরকার। আমরা যখন প্রথম নাটক শুরু করি, তখন আমরা কোনোদিন ভাবিনি যে নাটক করলে সরকার আমাকে টাকা দেবে। আমরা নিজেদের পকেট মানি বাঁচিয়ে সেখান থেকে চাঁদা তুলে আমরা নিজেরা মঞ্চ বানিয়ে নাটক করেছি। এই ধর্মনগরে সব জায়গায় নিশ্চয়ই এরকমই হয়েছে। পেট্রোমাক্স জ্বালিয়ে আমরা নাটক করেছি লাইটের বিকল্প হিসেবে। বেশি দিন আগের কথা বলছেন, আমি তো আর 80 বছরের বৃদ্ধ নই, আমি আমার এই বয়সের কথাই বলছি। আমরা পেট্রোমাক্স জ্বালিয়ে মঞ্চের 3 কোণায় 3টা পেট্রোমাক্স বসিয়ে নাটক করেছি খোলা মাঠে। তখন আমরা ভাবিনি নাটক করলে সরকার আমাকে পয়সা দেবে, কিন্তু এটা সম্ভব হয়েছে। ত্রিপুরা রাজ্যে এনএসডি তার শাখা খুলেছে, সঙ্গীত নাটক একাডেমি তার শাখা খুলেছে, এখানে ফিল্ম ইনস্টিটিউট একটা হয়েছে আগরতলায়। এই যে কাজগুলো হচ্ছে, এটা ত্রিপুরার, আমরা যারা অতীত থেকে নাটক করে আসছি, দীর্ঘ 30-40 বছর ধরে যারা নাটক করে আসছি, আমি বলবো এটা আমাদের একটা বিরাট গর্বের সফলতা, আমাদের জন্য একটা সুখকর খবর বলতে পারি। এই যে এটা হওয়ার সুবাদে বর্তমানে আপনি প্রোডাকশনের জন্য ফান্ডিং পাচ্ছেন। বিভিন্ন সংস্থা রয়েছে, তার প্রপারলি পেপারস কিছু মেনটেন করতে হয়। প্রোডাকশন গ্রান্ট দিচ্ছেন, স্যালারি গ্রান্ট দিচ্ছেন, ফেস্টিভ্যাল গ্রান্ট দিচ্ছেন, সেমিনার গ্রান্ট দিচ্ছেন। যদিও সবাই পাচ্ছে না, অনেকেই চেষ্টা করতে পারছে না। এটা আমাদের খুব আনন্দের যে এই গ্রান্টগুলো পেলে ছেলেমেয়েরা আসবে থিয়েটারকে, এরা ভরসা করতে পারবে যে না, থিয়েটারটা আমাকে রুজি রুটির ব্যবস্থা করবে। এই জায়গাটা যখন মোটামুটি একটা পার্মানেন্ট সেটআপে হয়ে আসছে, তখন আরেকটা কি বলবো, এটা ভয়ঙ্কর আরেকটা দিক আমাদের সামনে চলে আসছে। এটা হচ্ছে নাটকটাকে কেউ কেউ এখন ব্যবসায়ের একটা পণ্য হিসাবে ট্রিট করছেন। এটা কে করছেন, ত্রিপুরায় করছেন না আসামে করছেন না পশ্চিমবঙ্গে করছেন, আমি যে করছেন সারা দেশেই এই প্রবণতা আছে, খুব ক্ষুদ্র অংশের মধ্যে, যারা এই ফান্ডগুলিকে পাওয়ার জন্যে বিভিন্ন রকমের পদ্ধতি ব্যবহার করে মূলত নাটক করছেন না। ফান্ড আসছে, ফটোগ্রাফ যাচ্ছে, ভিডিও যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নির্দেশক এনে, বিভিন্ন জায়গা থেকে স্ক্রিপ্ট এনে হচ্ছে।
এটাও প্রয়োজন, এটাও দরকার। নাটকের আপলিফ্ট করতে গেলে তো আবার বড় বড় নির্দেশকের আন্ডারে কাজ করতেই হবে। কিন্তু মনে হচ্ছে আর কি যে নাটকের যতটুকু ডেডিকেশনের দরকার ছিল সেটার থেকে বোধহয় ফান্ড কালেকশন করাটা এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে আমরা নাটকের মূল উদ্দেশ্য থেকে আমরা সরে যাচ্ছি। এটা কিন্তু ভয়ঙ্কর, কোনোভাবেই মানা যাবে না। তারপরেও আমরা আপনি নাটক উৎসব করছেন, আপনার হলে 10 জন দর্শক নেই। আমি এই কোশ্চেনে আসতাম হলে একদম। নাটকের দর্শক সংখ্যা বৃদ্ধি করার কি কি উপায় থাকা দরকার বলে মনে হয়? দেখুন, আমি খুব ক্ষুদ্র নাট্যকর্মী, বেশি কথা বলতে পারি না। আমি আমার যে অভিজ্ঞতা আছে সেটা বলতে পারি। নাটকে দর্শক কিন্তু আসে। আমি সেদিনও আরেকজনকে বলেছিলাম, আমাদের রাজ্যের একজন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, ওনাকে বলেছিলাম কথাটা। প্রায় আমার অনেকের সঙ্গে ফোনে কথা হয়। আমি বলছিলাম যে আপনি একাডেমিতে গিয়ে আজকে নাটক দিতে পারবেন? একাডেমিতে গেলেই দেখবেন লম্বা লাইন টিকিটের জন্য, এবং নেই টিকিট, অ্যাডভান্স অনলাইনে বুকিং করতে হয় টিকিট। তো ওদের ওখানে মানুষ যাচ্ছে, আমার এখানে আসছে না। মানে আমার এখানে মানুষ কি স্বর্গ থেকে আসছে, অন্য কোনো গ্রহ থেকে আসছে? এখানে মানুষ নাটক ভালোবাসে, নাটক দেখতে চায়। আমরা যদি তাদের যে প্রয়োজন, যেটা তারা পাবার জন্য এসে, আজকের এই যান্ত্রিক যুগে কেউ 1-1.5 ঘন্টা সময় নষ্ট করে আসবে, হলে এসে বসে থাকবে, সেই 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি আমি তাকে পরিপূর্ণতা দিতে না পারি, কেন আসবে আমার নাটক দেখতে? আপনারা দেখবেন কোনো কোনো নাটকে এখনো হল ভর্তি হয়, আবার কোনো কোনো নাটকে 10 জনও থাকে না। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যিনি অর্গানাইজার, তার একটা ঐকান্তিকতা থাকতে হবে দর্শকের কাছে পৌঁছানো। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, এত তারিখ থেকে নাট্য উৎসব, আপনারা সবাই আসবেন, আর অমনি শ্বশুর করে সবাই চলে আসবে, এটা ভাবা যায়। আপনার যেতে হবে মানুষের কাছে, এখনো যেতে হবে। আমাদের এখানে অন্তত ছোট ছোট মফস্বল শহরগুলিতে মানুষের কাছে গেলে মানুষ আসে। সবাই ফেসবুক করে না, সবাই ফেসবুক দেখে না, ফেসবুক বা অ্যানাউন্সমেন্ট সবাই শুনে না। আপনি তার কাছে যান, গিয়ে বলুন না আমরা একটা নাটক করছি, আপনি আসুন। আপনারা দেখবেন গত 13 জুলাই ধর্মনগরে আমরা শুরু করেছি 8 জুন থেকে একজোটে নাট্যচর্চা। একজোটে নাট্যচর্চা মূলত ধর্মনগরে যত নাট্যদল আছে সবাইকে নিয়ে আমরা প্রতি মাসের 2য় শনিবার নাটক করছি। এটা আগরতলাতে দীর্ঘদিন ধরে চলছে। আমরা সম্মিলিত নাট্য প্রয়াস নিয়ে এর উদ্যোগে চলছে, একই প্রসেসে আমরা এটাকে অনুকরণ করে আমরা চেষ্টা করছি। খুব ভালো কাজ, এটা অনুকরণ করার মতো কাজ। গত 8 জুন এবং 13 জুলাই, 13 জুলাই ছিল আমার হলগুড়ির সংসার নাটক, লোকনাট্যের শিল্পীরা করেছে। আমরা হলে জায়গা দিতে পারিনি, আমরা এক্সট্রা চেয়ার ভাড়া করে এনে দিয়েছি মানুষকে। আবার আমার শহরেই অনেক সময় নাট্য উৎসব হয়, 10 জন দর্শক থাকে না ভিতরে। আমার মনে হয় যে আমরা মানুষের কাছে যেতে পারছি না। যখন আমি ফান্ড পেয়ে যাই বিভিন্ন ফান্ডিং এজেন্সিগুলো থেকে, তখন আমার দর্শকের চাহিদা বোধহয় থাকে না অর্গানাইজার হিসাবে। মনে হয় এরকম কোনো একটা ঘাটতি আছে। আমি প্রথমে বললাম ওই নাটক করার মূল উদ্দেশ্য থেকে আমরা সরে যাচ্ছি। যখন আমাদের কোনো ফান্ডিং আসে তখন আমরা ফান্ড পাওয়ার জন্য যা দরকার তাই করি, কিন্তু নাটক করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মানুষকে একটা চেতনাবোধ জাগানো নির্দিষ্ট বিষয় নিয়ে, ওটা থেকে আমরা সরে যাচ্ছি একদম। কারণ দর্শক যদি না আসে, তারপর ফেস্টিভ্যাল কার জন্য? এই নাটকগুলো মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো আমরা উচ্চারণ করছি, এটা কার জন্যে? এটা তো ওই ফটোগ্রাফ কিছু পাঠিয়ে দেওয়ার জন্য না। মানুষ তো আমার কথা শুনবে। আমি যে সমাজের কথা বলছি, যে সময়ের কথা বলছি, যে যুগ যন্ত্রণার কথা তুলে ধরবার চেষ্টা করছি, তার থেকে উত্তরণের কথা বলছি, তা নিয়ে ডিবেট হবে দর্শকের সঙ্গে অভিনেতার। অভিনেতা বলবে তার কথা, দর্শক বলবে তার কথা, আলোচনা হবে, তার মনের ভাব বলবে, হ্যাঁ, তারা কি প্রকার নাটক চাইছে। ওই ইন্টারেকশনের জায়গাটা যদি তৈরি আমরা না করতে পারি, তো ফাঁকা হলে নাটক করে আমরা কোন সমাজ পরিবর্তনের কথা বলছি? নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার। নাটক সমাজের দর্পণ, সমাজের দর্পণে আমরা সমাজের কুৎসিত ভয়ঙ্করকে দেখাচ্ছি ইত্যাদি ইত্যাদি অনেক কথা। সেগুলি তো আসতে হবে, মানুষটাও তো আগে আসতে হবে। তো মানুষকে আনতে গেলে মানুষকে তো জোর করে আনতে পারবো না।
মানুষকে ভালোবাসার দ্বারা আনা যায়, মানুষের কাছে গেলেই মানুষ আছে। আমরা গত 13 জুলাই, আমি তো আগেই বললাম আপনাকে, আমরা হলে জায়গা দিতে পারিনি, এক্সট্রা চেয়ার এনেছি ভাড়া করে, এত দর্শক হয়েছে। আপনি এটা ভালো করে জানবেন, মফস্বলে নাটক করতে হলে অনেক বাধা থাকে, হ্যাঁ, এগুলো উত্তরণের কোনো ব্যবস্থা আছে কিনা? আছে আছে। আমি বলি যারা মফস্বলে আমাদের মতো ছোট ছোট মফস্বল শহরগুলিতে কাজ করছেন, তারা নাটককে ওই জায়গা থেকে ভালোবাসেন বলেই সম্ভবত এখনো করে যাচ্ছেন। নাহলে আমরা পরিপূর্ণভাবে এখনো নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, একদম পরিপূর্ণভাবে। এটা শুধু ভালোবাসার একটা জায়গায় নাটক, তার জন্য আমরা এই কাজগুলো করছি। যেমন আমি রঞ্জিত প্রকাশ, আমি ব্যক্তিগতভাবে কোনো আনুকূল্য পাইনি আজ অব্দি, কোনো আনুকূল্য না, সরকারি বেসরকারি কোনোভাবে না। হ্যাঁ, দর্শকের আনুকূল্য পাই। আমি নাটক করি, দর্শকের সামনে করি। আমি যখন লোকনাট্যম থেকে যখন আমি কোনো অনুষ্ঠান করি, আমার হল ভর্তি দর্শক আসেন, সেটা হয়তো বা আমাকে ভালোবাসেন বলে আসেন, কিন্তু আনুকূল্য পাই না। আমার বক্তব্য এই জায়গায় না, আনুকূল্য যারা পায় নিঃসন্দেহে তারা ভালো কাজ করছেন, কিন্তু আমি আরেকটা অনুরোধ আপনাদের চ্যানেলের মাধ্যমে রাখতে চাই, সব জায়গায় কথাগুলো বলছি, বলার চেষ্টা করছি, যে আপনারা যারা ফান্ডিং এজেন্সি, আপনারা যারা ফান্ড প্রোভাইড করছেন, মিনিস্ট্রি অফ কালচার, সঙ্গীত নাটক একাডেমি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ইজেডসিসি, এনএজএসসিসি, আমাদের রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর, আপনারা দয়া করে ওই মফস্বল শহরের শিল্পীরা কে কাজ করছে সেটা দেখে ফান্ডিংটা করুন। দয়া করে ওই ছবি আর পেপার ওয়ার্কস দেখে আপনারা ফান্ডিং করবেন না, নাটকের ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে। এটা একটা সুন্দর মেসেজ আমরা পেয়েছি। আমরা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মোহিনীনাট্য সংস্থার তরফ থেকে। ওনার কথাটা আমাদের জন্য বড়ই প্রাসঙ্গিক। আমরা নাটক করে যাচ্ছি, আমাদের 8ম প্রযোজনা অলরেডি হয়ে গেছে। আমরা প্রত্যেক বছর আমরা নাট্য কর্মশালা আমরা করে থাকি, কিন্তু আমরা বিশেষ কোনো সাহায্য সহযোগিতা কারো থেকে পাই না। আমাদের মফস্বলে আমরা নিজেদের টাকা দিয়ে আমরা করি, তখন অনেক সময় আমাদের অভিমান আসে, কিন্তু তারপরে আমরা নিজে থেকে বলি না, আমাদের উদ্দেশ্য তো শুধু সরকার থেকে ফান্ড পাবো তা নয়, আমাদের মনোভাবকে চারিদিকে ফুটিয়ে তোলার জন্য, সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, যুব সমাজকে নাট্যমুখী করার জন্য আমাদের প্রয়াস আমাদের চালিয়ে যেতে হবে। এই উদ্দেশ্য রেখে আমরা এগোচ্ছি। আপনার এই মেসেজটা আমাদের চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছাবে, এটাও আশা রাখি। এখন আমি আপনার কাছে জানতে চাইব, ত্রিপুরা রাজ্যের বর্তমান যারা নাটক করছে, এইরকম কতগুলো প্রতিভাবাপন্ন শিল্পী বা নির্দেশক, এমন কিছু দলের নাম যদি আপনি বলেন। নামগুলো বলবো? হ্যাঁ, ত্রিপুরার বিভিন্ন প্রান্তের। ত্রিপুরার বিভিন্ন প্রান্তের ত্রিপুরার তো বর্তমানে যারা কাজ করছেন, নিয়মিত কাজ করছেন, প্রায় সবার প্রোডাকশনই আমার দেখা হয় বিভিন্ন সময়। অনেকেরটা এখনো হয়তো দেখা হয়নি, কিন্তু ধরে নিন 90-95% নাট্যকার নির্দেশকের কাজ আমি দেখি। এখন আমি তো আর বিচারক নই, আমার কাছে যাদের কাজগুলো ভালো লাগে, বা সব কাজ একই ব্যক্তির সব কাজ ভালো লাগে এমনও না, আবার একই ব্যক্তির কোনো কাজ ভালো লাগেনি এমনও না। কোনো একজন নির্দেশক পার্টিকুলার কোনো একটা নাটক অসাধারণ করেছেন, হয়তো কয়েকটা ভালো নাম সেটা হয়, এটা সিনেমায় হয়, সব শিল্পী হয়, চিত্রশিল্পী হয়। তার মধ্যে তাদের কথা মানে সবার আগেই বলা প্রয়োজন। আগরতলাতে যেমন একটা সময় রূপম সংগঠন, আগরতলায় শিশির দা, শিশির দেব, শিশির মজুমদার, তারপরে তারও আগে যেমন মহাপদ মুখার্জি, এরকম অসংখ্য অভিনেতারা ছিলেন রূপমের একটা কমলা, একটা মাইলস্টোন ত্রিপুরা রাজ্যের নাটকের ইতিহাসে। রূপমকে বাদ দিয়ে হবে না, ভীষণ ভালো অভিনেতারা সব ছিলেন সেখানে। পরবর্তীরা এখন সবাই অনেক বয়স হয়ে গেছে, সবাই এখন সজ্জায়। পরবর্তী সময় আগরতলা এসেছেন সঞ্জয় দা, সঞ্জয় কর, ভীষণ ভালো কাজ করেছেন, করছেন, এখনো করছেন, প্রতিদিন করছেন। পার্থবাবু এসেছেন, পার্থ মজুমদার,
করছেন, সুর পঞ্চমে সুর পঞ্চমী পার্থ মজুমদার করছেন। আমি আগে পার্থ মজুমদারের কাজ আমি দেখিনি, ইদানিং দু একটা কাজ দেখেছি। আগে পার্থ আচার্য ছিলেন, অনেকদিন আমি ওনার কোনো কাজে দেখিনি, আগে দেখেছি অনেকগুলো কাজ। তারপরে কাজ করছেন, পিনাকদা কাজ করছেন, পিনাকমণি দেব ভালো কাজ করছেন, চেষ্টা করছেন, আবৃত্তির পাশাপাশি নাটকটাকে করছেন। আমরা যদি আর একটু সাইডে যাই, খোয়াইতে তো একটা সময় নাটকের পীঠস্থান বলতো খোয়াইটাকে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে খোয়াইয়ের নাটক আমরা সেই রকম মানের নাটক অনেক বছর পাচ্ছি না। কাজ করছেন, অনেকেই করছেন, চেষ্টা করছেন, সেরকম মানের নাটক পাচ্ছি না খোয়াই থেকে। তারপরে ওইদিকে বুবাই চক্রবর্তী আছে, সুব্রত মেলা করে আছে, তার এক দুইটা কাজ আমি দেখেছি। অভিজিৎ আছে উদয়পুরে, তার এক দুইটা কাজ দেখেছি। গৌতম সাহা উদয়পুরেই আছে। গৌতম সাহা মূলত মূকাভিনয় ভালো করেন। তো ওইদিকে আপনাদের বিলোনিয়া বা চরকবাই বা এগুলোতে আপনারা আছেন। বিলোনিয়াতে পিনাকদা কাজ করছে। ধর্মনগরে খুব বড় মাপের একজন অভিনেতা, নির্দেশক অভিজিৎ চক্রবর্তী, তপনদা খুব ভালো অভিনেতা। ধর্মনগরে নির্দেশনার ক্ষেত্রে মিলনদেব যথেষ্ট সফল। আর তো ধর্মনগরে আছে আরো অনেক আমার বয়সী, আমার থেকে বয়সে জুনিয়র অনেক ডিরেক্টররাই কাজ করছে এখন। অনির্বাণ কাজ করছে, সৌরভ ঘোষান কাজ করছে। রাঞ্জয়ের নাটক আমরা দেখিনি অনেকদিন, কাজ করতে আগে যিশু কিছুটা চেষ্টা করছে। এনএসডি থেকে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে থিয়েটার ইন এডুকেশন টাই উইংয়ে 1 বছরের ডিপ্লোমা কোর্স করে এসে এরা কাজ করার চেষ্টা করছে। কৌস্তব, তারপরে যিশু, এরা কাজ করছে। আমার মনে হচ্ছে আগামীটা আমাদের অনেক বেশি প্রশস্ত হবে। তাহলে এটা আমাদের নাটকের জন্য শুভ খবর। আমরা মাঝের কিছু বছর আমরা নাটক থেকে দূরে ছিলাম, নাট্যচর্চা ততখানি হয়নি মাঝে দিয়ে কিছু বছর। এখন আবার নাট্য জোয়ার আসছে। আমরা দেখেছি গত বছরই ত্রিপুরা রাজ্য সরকারের উদ্যোগে নাট্য উৎসব হয়েছিল, এটা একটা ভালো দিক। আমরা চাইবো এটা ন্যাশনাল স্কুল অফ ড্রামা এখানে তার উইংটা করার পর থেকে একটা ভালো একটা নাট্য উৎসব আমরা পাই প্রতি বছরে। কিন্তু সমস্ত নাট্য উৎসব, সমস্ত সরকারি, গত বছর আমরা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলাতে হয়ে গেল নাট্য উৎসব, সেটা আগরতলা সমস্ত দল করলো, আর মফস্বল থেকে একটা নিয়ে করা হলো। এটাকে একটু ছড়িয়ে দেওয়া দরকার। এই বার্তাগুলো আমরাও বলেছি বিভিন্ন জায়গায়, এটাকে ছড়িয়ে দিলে আপনি আজকে যদি সেটা বিলোনিয়াতে হয় একটা অংশ, ওই দিকে যারা কাজ করছে তাদেরকে নিয়ে, আজকে যদি ধর্মনগর একটা পার্ট হয় ওই দিকে যারা কাজ করছে তাদেরকে নিয়ে, আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ রাখবো জেলাভিত্তিক নাট্য উৎসব করা যায়। একদম তাহলে নাটকটা আরো পৌঁছাবে জনগণের কাছে, লোকজন আরো নাট্যমুখী হবে। একদম যদি করা যায় তাহলে আমরা বিশেষভাবে খুশি হব। আমাদের এই চ্যানেল থেকে আপনাদেরকে যারা আছেন তারা একটু ভাববেন এই বিষয় নিয়ে। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের পথে আমরা আপনার কাছে জানবো নতুন নাট্যকর্মীরা যারা আসছে নাটক করতে, তাদের জন্য কিছু বার্তা আপনি দেবেন। একদম নতুন ভাবে যারা আসছে আমি তাদেরকে একটা কথাই বলবো, বেশি বেশি করে নাট্যমুখী হলে পরে অন্তত ভয়ঙ্কর ভাবে যেটা বাড়ছে এই সময়ে দেখতে পাচ্ছি, নেশা ভয়ানক ভাবে বাড়ছে। এটা আমরা আমাদের ওই যুব বয়সে কিন্তু এতটা দেখিনি। দেখতাম বিড়ি সিগারেট খেত ছেলেরা, মদ গাঁজা খেত, কিন্তু এখন বিভিন্ন ডাইমেনশনে নতুন নতুন জিনিস শুনতে পাচ্ছি, নাম শুনতে পাচ্ছি, ভয়ানকভাবে ছড়িয়ে গেছে নেশা। এই নেশার কবল থেকে যুব সমাজকে রক্ষা করতে পারবে নাটক। 2 নম্বর হচ্ছে ছেলেমেয়েরা এখানে আসলে আমাদের সময় যে সুযোগটা ছিল না, আমরা তো এখন শুধু শখের নাটক করি, জীবিকা হিসেবে নেওয়ার সুযোগ নেই। এখন পরিবার আছে, চাকরি বাকরি আছে, কাজকর্ম আছে, এখন আর সম্ভব না।
ছেলেমেয়েরা যুবকদের উদ্দেশ্যে বলছি, নাটকটাকে একটা ইন্ডাস্ট্রির রূপ দেওয়া ত্রিপুরাতেই সম্ভব। পশ্চিমবঙ্গে আছে, মহারাষ্ট্রে আছে, তামিলনাড়ুতে আছে, আমার ত্রিপুরাতেও সম্ভব। এবং এই যে থিয়েটারের জন্য বিভিন্ন ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সঙ্গীত নাটক একাডেমি এসছে, আমাদের ফিল্ম ইনস্টিটিউট একটা, হ্যাঁ সেটা চালু হয়েছে। এগুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরাই তো কাজ করবে এগুলিতে। আমাদের ছেলেমেয়েদের নাটক বাইরের মানুষ দেখবে, বিদেশের মানুষ দেখবে। আমাদের ছেলেমেয়েরা সিনেমার যে টেকনিক্যাল বিষয়গুলো শিখবে, শিখে তারাও পর্দায় কাজ করবে, ছোট পর্দা বড় পর্দায় কাজ করবে। সুযোগ আছে, যথেষ্ট সুযোগ আছে। তাছাড়া তো আমি আগে বারবার বলেছি, বিভিন্ন সংস্থা ফান্ডিং করছেন। আমি শুধু যেটা বলার চেষ্টা করছিলাম যে আপনারা ফান্ডিংটা করুন, কাজ দেখে ফান্ডিং করুন, পেপার দেখে নয়। এটা আমার বক্তব্য ছিল। কিন্তু ফান্ডিং যে করছেন তার জন্য আমি স্যালুট জানাচ্ছি আপনাদের। অর্থাৎ আমাদের এই আজকের এই আলাপচারিতা আমরা এখানে শেষ করব। আমরা অনেকগুলো মেসেজ আমাদের শ্রদ্ধেয় গুণীজনের কাছ থেকে আমরা পেয়েছি, আমরা এগুলো পাথেয় করে চলব। আমরা কিছু মেসেজ আমাদের সরকারের কাছে পৌঁছাতে চাই। উনি যে কথাগুলো বলেছেন আমরা লক্ষ্য রাখবো। আমাদের একদম সেম চাওয়া পাওয়া আপনাদের কাছ থেকে। আমরা আবার দেখা করব আগামী মাসের, অর্থাৎ বাংলা মাসের 25 তারিখ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাদের এই মুহুরী নাট্য সংস্থাকে আবারও আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে।